কোমল, 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 এ কোমল, কোমল, কি নিখিল, অরুণ, নিখিল, নিখিল, অরুণ, নিখিল, অরুণ, এরা এরা আমারই সন্তান স্যার, নিখিল আর অরুণ। বয়স কত হবে? নিখিল 10 বছরের আর অরুণ 8 বছরের ছিল। আমার স্ত্রী কোমল যখন আমি বাড়ি পৌঁছই স্যার, তখন ওর সেলফোনে আমি ফোন করি, তো বেডরুমেও সেলফোনটা বাজছিল। আমি যখন ভেতরে ঢুকে দেখতে যাই তখন মনোজবাবু, মনে হয় না এই বাড়ি থেকে কিছু চুরি করা হয়েছে। কিছু জানি না স্যার আমি। স্যার, ফোর্সড এন্ট্রির কোনো চিহ্ন নেই, দরজার লক ভাঙা হয়নি। আমি ডোরবেল বাজাই, কোনো রেসপন্স ছিল না, তো আমি নিচের চাবি দিয়ে ঘরের দরজাটা খুলি আর ভেতরে ঢুকি। প্রথমে আমি কিচেনে যাই, সেখানে কেউ ছিল না। তারপর আমি কোমলকে ফোন করি, রিং হয়ে যাচ্ছিল স্যার আমার বেডরুম থেকে। আমি আমি দৌড়ে ভেতরে ঢুকি, তো ও ওখানে পড়েছিল। স্যার, মার্ডার ওয়েপন হতে পারে। মনোজবাবু, চাকুটা কি আপনার বাড়ির? হ্যাঁ স্যার। শেখর, ইয়েস স্যার। ফিঙ্গারপ্রিন্টসের জন্য পাঠাও। ওকে স্যার। স্যার, ঘটনাটা দেখে মনে হচ্ছে যে নিশ্চয়ই ঘরের লোকেরই কারোর হাত রয়েছে, যার জন্য ঘরের দরজাটাও খোলা ছিল। এটা কি শর্মার বাড়িতে ঢোকার কোনো এন্ট্রি নেই? দিনে তো কেউ এখানে আসেনি স্যার। কেউ আসে না। 3-3টে লাশ ঘরের মধ্যে এমনি পড়ে আছে। ওই ফ্ল্যাটের দিকে যেতে আমি কাউকে দেখিনি স্যার কখনো। আমি তো সারাদিন এখানে বসেছিলাম। সারাদিন এখানেই বসে থাকো? সারাদিন ধরে তোমার ডিউটি চলে, তুমি এখানেই বসে থাকো? পাম্প খুলতে যাওয়ার দরকার পড়ে না, টয়লেটে যাও না, কিচ্ছু না? হ্যাঁ স্যার, এসবগুলো তো যেতেই হয় স্যার, কিন্তু এইসব কাজ করতে তো স্যার 2-4 মিনিট লাগে। 2-4 মিনিটের মধ্যে কেউ বাইরে থেকে ভেতরে আর ভেতর থেকে বাইরে যেতে পারে। সিসিটিভি ক্যামেরা আছে এখানে? সেক্রেটারি স্যার বলছিল লাগিয়ে দেবেন উনি। তোর নাম কি রে? পঞ্চম দাস। সত্যি সত্যি বল, শর্মার বাড়িতে কে ঢুকেছিল? আমি সত্যি কথা বলছি স্যার, আমি কাউকে ওখানে যেতে দেখিনি, শুধু
1 ঘন্টা আগে মনোজ স্যার গেছিলেন, এর বাইরে আমি কাউকে দেখিনি যেতে ওখানে। আমি একদম সত্যি কথা বলছি স্যার। 3 জনেরই গলার নলিটা কেটে ফেলা হয়েছে। 3 জনকে এক এক করে মারা হয়েছে। খুব বেশি হলে কয়েক মিনিটের ডিফারেন্স হবে। কোমলের দেহে কোনো সেক্সুয়াল অ্যাসাল্ট? না স্যার, বাচ্চার উপরে? না। খুন কখন করা হচ্ছে? ডেড বডি এখানে আনার মোটামুটি 4 ঘন্টা আগে। এখন 9:15 বাজে, তার মানে সন্ধ্যা 4টে 4:30 সময়। হ্যাঁ স্যার। আমার মনে হয় ওয়াচম্যান যখন সিট ছেড়ে উঠেছিল তখনই হয়তো খুনি ভেতরে ঢোকে, অথবা ঢুকে পড়ে, কারণ সোসাইটির রেজিস্টারে কোনো এন্ট্রি নেই। আর বাইরেও তখন বেরিয়েছে, মানে বেরিয়ে পড়ে যখন ওয়াচম্যান নিজের সিটে ছিল না। মানে স্যার মার্ডার খুব তাড়াতাড়ি করা হয়। মনোজবাবু, আপনি সব আত্মীয় স্বজনকে জানিয়ে দিয়েছেন? কোমলের প্যারেন্টস মুরাদাবাদ থেকে রওনা হয়েছেন। কোমলের ছোট বোন পূজা আগ্রাতে থাকে, ওকেও খবর দিয়েছি। কে কিসব বলছো জামাইবাবু? কবে হয়েছে এসব? কিভাবে? জামাইবাবু, আমি এক্ষুনি বেরোচ্ছি। নিখিল অরুণ তোমার সাথে আছে তো? কি? আপনার পেরেন্টস এসেই পড়লো বলে চন্দন চকে থাকেন। মনোজবাবু, অফিসের জন্য আপনি কটায় বেরোন? স্যার মোটামুটি 9টা নাগাদ। আজও 9টা নাগাদ বেরিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা কোমল, আমি আসছি, বাই। বাই মনোজ। নিখিল, অরুণ, রেডি হয়েছিস নাকি? লেট হয়ে যাবে তো। নিখিল আর অরুণ 9:30 নাগাদ স্কুলে যায় আর 4টেই ফিরে আসে। আজও হয়তো 4টেতেই ফিরেছিল, আনন্দ করতে করতে, লাফাতে লাফাতে। আপনার বা আপনার স্ত্রীর সাথে কেউ দেখা করতে আসতো আজ দুপুরে অথবা তারপরে? আমার কোনো আইডিয়া নেই স্যার। আপনার বা আপনার স্ত্রীর কারোর সাথে শত্রুতা? অবশ্যই খোড়ো, খোঁজ নাও। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা তো ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সিরিয়াস প্রবলেমের জন্য স্বামী স্ত্রীকে খুন করে দেয়, এই ধরনের কেস আমরা অনেক দেখেছি। কিন্তু কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সাথে নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে কি খুন করতে পারে? বাচ্চারা স্কুল থেকে জাস্ট ফিরেছিল স্যার। স্কুলের জুতো খুলে ব্যাগ রাখে আর ব্যাস, গল্প শেষ। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কোনো বিবাদ ছিলই, তাহলে বাড়িতে চাকর বাকর, আশেপাশের কেউ তো কিছু জানতো। শেষকৃত্যের পর সকলকে ডিটেলসে জিজ্ঞেস করব। আর এই মনোজ শর্মা আর কোমল শর্মার ফোন রেকর্ডসও বার করো। স্যার, স্যার, যতদূর পর্যন্ত আমরা জানি মনোজ আর কোমলের মধ্যে সব ঠিকই ছিল, আর যা কিছু হয়েছে এইসব দেখে তো আমরা সবাই শকের মধ্যেই রয়েছি। সুইটি দেবী, কোমল আপনার সাথে কিছু শেয়ার করেছে কখনো? না স্যার, আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। সব রকম কথা আমার সাথে শেয়ার করত, কিন্তু কোনোদিনও ফ্যামিলি প্রবলেমের কথা শেয়ার করেনি। হয়তো কিছু ছিলই না। রূপেশ মেহরা, সুইটি মেহরা কে? মনোজ শর্মার প্রতিবেশী স্যার। আর এই অজয় শর্মা, শান্তি শর্মা? উনি মনোজ শর্মার মা বাবা। এসব কি ঘটনা ঘটে গেল? এসব কি হলো? সব শেষ হয়ে গেল। মনোজ একমাত্র সন্তান? হ্যাঁ স্যার। আর এই জয়প্রকাশ আর মালতী মিশ্র কোমলের বাবা মা? ইয়েস স্যার। এই পূজা আগরওয়াল আর তন্ময় আগরওয়াল? পূজা ভিকটিম কোমলের ছোট বোন স্যার, আর তন্ময় আগরওয়াল পূজার ছেলে।
হ্যালো, আর কে নাগপাল ফার্টিলাইজার? নবরপুর পুলিশ স্টেশন থেকে পিএসআই অবস্থায় বলছি। হ্যাঁ স্যার। আপনাদের মার্কেটিং হেড মনোজ শর্মার ব্যাপারে কিছু জানতে চাই। কি জানতে চাইছেন? 7ই জুলাই উনি অফিসে কতক্ষণ ছিলেন? স্যার আমি এক্ষুনি চেক করে বলছি। এখানেই পড়েছিল। তারপর আমি নিখিল আর অরুণের বেডরুমে যাই। ওরা দুজন বাথরুমেতে জামাইবাবু, জামাইবাবু। স্যার, মনোজ আর কোমলের ফোন রেকর্ডস ক্লিন। পরিচিতদের সঙ্গে কথা হয়েছে? প্রতিবেশীর সাথে কথা হয়েছে স্যার। মনোজের কোনো অ্যাফেয়ার ছিল না। কোমল রেগুলার হাউসওয়াইফ আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতো। আর এই মনোজের অফিস? গতকাল 6:30 পর্যন্ত মনোজ অফিসেই ছিল, সেলস মিটিংয়ে। এরপর ও অফিস থেকে বের হয়। সন্দেহ করার মতো কিছু নেই স্যার। এমনও হতে পারে যে এই মনোজ শর্মার কাছে দুটো ফোন নাম্বার আছে। দ্বিতীয় ফোন নাম্বার থেকে পুরো প্ল্যানিং করেছিল, আর অন্য একটি ফোন থেকে 3টে খুন করেছে। হতে পারে স্যার, কিন্তু স্যার খুনি যেই হোক না কেন খুব ক্লোজ কেউ হবে। কোমলের লাশ বেডরুমে পাওয়া যায়, আর কোমলের চেনাশোনা না হলে কেউ বেডরুমে যাবে কি করে স্যার? আর কোমল শর্মার কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল না। ফোন রেকর্ডস থেকে তো পাওয়া যাচ্ছে না। হয়তো খোঁচরটা কিছু বলতে পারে। বেস্ট খোঁচরদের কাজে লাগিয়ে দাও। অনেক গভীর পর্যন্ত যেতে হবে। খুনি নিশ্চয়ই কোনো পরিচিত লোক হবে যে কোমল শর্মা আর তার 2 ছেলেকে খুব ভালোভাবে চেনে। স্যার, স্কুলে আমার কথা হয়েছে, কনফার্মড। বিকেল 3:55 ওদের বিল্ডিং এর সামনে ড্রপ করে। 4টে নাগাদ কলোনিতে ঢোকে, রোজকার মতো আনন্দ করে বাড়িতে পৌঁছয়। ওরা জানতোই না যে ওদের সাথে কি হতে চলেছে। হাই। ঘরের মধ্যে তারপর ঢোকে আর ব্যাগ রাখে, আর এরপর স্কুলের জুতো খোলে। আর তারপর ওদের গলা কাটা হয়। আর আমরা 2টো বাচ্চার লাশ বাথরুমের কাছে পাই একসাথে। হয়তো ওরা জানতোই না বেডরুমে ওদের মা মরে পড়ে আছে। স্যার, হতে পারে নিখিল আর অরুণকে আগে মারা হয়, আর তারপর কোমল শর্মাকে। না, অবশ্যই সেটার পসিবিলিটি নেই। কেননা কেউ যদি শুধু অতিথি হয়েই আসতো বা এসেছিল, তাহলে কোমল শর্মা তার বাচ্চার বেডরুমে কেন ওকে নিয়ে যাবে? কিন্তু অবশ্যই এটা কি করে সম্ভব যে কেউ বাড়িতে বিনা বাধায় ঢুকে যাবে বা ঢুকেছে? কেননা বাড়িতে কোনো ফোর্স এন্ট্রির চিহ্নই নেই। কেউ বাড়িতে এলো, তারপর বেডরুমে গেল, তারপর বেডরুমে গিয়ে কোমল শর্মার তারই বাড়ির কিচেন নাইফ দিয়ে মার্ডার করে দেয়। স্যার, হতে পারে আগে কিচেনে গিয়েছিল। তাহলে কি কোমল শর্মা তার জন্য চা কফি বানাচ্ছিল? স্যার, চা কফি বানানোর কোনো চিহ্ন তো পাওয়া যায়নি। অবশ্যই তাহলে কিচেনে সে কেন যাবে? আর ওই চাকু কিচেন থেকে কখন আর কিভাবে আনা হলো? 2 2 4 হিসেবটা মিলছে না। অবশ্যই এই মনোজ শর্মাকে ভালো করে যাচাই করতে হবে, আর এই 2 ফ্যামিলিকেও। স্যার, এই যে পূজা আছে না, কোমলের ছোট বোন, ওর হাজব্যান্ড অবিনাশ আগরওয়াল, উনি সেদিনকে শ্মশানঘাটে আসেনি স্যার, এত ঘটনা হয়ে যাওয়ার পরেও। জামাইবাবু, চা কিছুটা খেয়ে নাও জামাইবাবু। এরকম থাকলে শরীর খারাপ হয়ে যাবে। এত বড় ঘটনা, বউয়ের সৎ বোন আর 2টো ছোট ছোট বাচ্চার খুন হয়, আর এই অবিনাশ আগরওয়াল না অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল হয় না পরে দেখা করতে আসে। নিশ্চয়ই গড়বড় কিছু আছে। নিশ্চয়ই এই খুনের পিছনে পার্সোনাল অ্যাঙ্গেল আছে। কেননা ঘর থেকে কুটোটি চুরি হয়নি, শুধু একজন মহিলা আর 2টো ছোট ছোট নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে খুন করা হয়। আচ্ছা, এই খুনটা কি প্রতিশোধের জন্য হয়েছে? জয়প্রকাশ বাবু, আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে আপনার মেয়ে আর জামাইয়ের মধ্যে কোনো রকম কলহ তো ছিল না? কোনো পারিবারিক অশান্তি, কোনো রকমের সিরিয়াস ইস্যু যার জন্য এগুলো হয়েছে? একদম না স্যার, দুজনের মধ্যে ভালোবাসা ছিল। দুজনের বিয়ে হয়েছে 11 বছর। জয়প্রকাশ বাবু, যদি সবই ঠিক থাকে, দুজনের ভালোবাসাও থাকে, তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটল? তাহলে হঠাৎ এক দুপুরে আপনার মেয়ে কোমল আর আপনার নাতিদের খুন হয়ে যায়, কিন্তু আপনার জামাই মনোজ শর্মার এই ব্যাপারে কোনো আঁচ লাগলো না। তার বাড়ি, তার জীবন
কে তছনছ করে দিল? স্যার, আপনি কি মনে করছেন এটা আমি বলতে পারবো যে ওই অপরাধী কারা? যদি আমি জানতাম তাহলে হয়তো আমি ওদেরকে... জয়প্রকাশ বাবু, প্লিজ। তেওয়ারি, হ্যাঁ স্যার। এই অবিনাশ আগরওয়ালের আর কোনো নাম্বার আছে? ও স্ত্রী পূজা তো এই নাম্বারটাই দিয়েছে স্যার। জয়প্রকাশ বাবু, আপনার দ্বিতীয় জামাই অবিনাশ আগরওয়াল। হ্যাঁ, তো কি স্যার? আপনার মেয়ে পূজা আর অবিনাশ আগরওয়ালের বিয়ে কবে হয়েছিল? 8 বছর আগে। আপনার দ্বিতীয় জামাই অবিনাশ আগরওয়াল, আপনার মেয়ে কোমল শর্মার অন্তিম সংস্কারও আসেনি, কোনো বিশেষ কারণ? স্যার, আমার স্ত্রী পূজাকে জিজ্ঞাসা করেছিল। পূজা, অবিনাশ কোথায়? দাহ কার্যের সময়ও তো এলো না। আমি তো বলেছিলাম মা, ও বলল ওর অনেক কাজ আছে। জামাইবাবু, আমি এক্ষুনি বেরোচ্ছি। নিখিল অরুণ তোমার সাথে আছে না? কি? অবিনাশ, কোমল দিদি আর বাচ্চাদের মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, বলেছিলাম। ওই ও কাল আমার অনেক কাজ আছে, আর একটু তাড়াতাড়ি উঠতে হবে। কি? তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, তন্ময়কেও তুমি সাথে নিয়ে যাও। আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি আসছি। ওর ফোন আউট অফ রিচ বলছে মা, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। এমন কি কাজ ছিল যে আপনার দ্বিতীয় জামাই অবিনাশ আগরওয়ালের যে দ্বিতীয় দিনও সে গায়েব ছিল? স্যার, আমি বুঝতে পারছি না যে আপনি কি ইঙ্গিত করছেন। জয়প্রকাশ বাবু, আপনি এটা তো বুঝতে পারছেন যে আমি ইঙ্গিত করছি? যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তো থাকেই নাকি? কাজে আটকে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও স্যার, যদি... অবিনাশের ফোন এখনো আউট অফ রিচ। জয়প্রকাশ বাবু, আপনি পুরো বিশ্বাস করেন যে আপনার বিবাহিত 2 মেয়ের দাম্পত্য জীবনে কোনো অশান্তি নেই, কোনো প্রবলেম নেই? আপনি কি আমাদের কিছু লুকোচ্ছেন? এটা তো আপনি নিশ্চয়ই জানেন। সত্যটাকেও কোনোভাবে লুকিয়ে আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয়। অদ্ভুত কথা বলছেন আপনি। মেয়ে হারিয়েছি আমি, 2 ছোট ছোট নাতিকেও হারিয়েছি, আর আপনি এখন আমাকেই মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছেন। অবস্থি যখন সম্পর্কের বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখা যায় বা এটা দেখানোর চেষ্টা হয় যে সবকিছু ঠিকঠাক আছে, তখন পিছনে অনেক গন্ডগোল থাকে। স্যার, মনোজ শর্মাকে তুলি, খাওয়াই, নিশ্চয়ই কিছু না কিছু বলবে। জামাইবাবু, আপনার ফোন। আমার তোকে কিছু বলার ছিল রে ভাই। হ্যাঁ, মনোজবাবু, এটা আমরা অন্যভাবে দেখছি। মানে আপনার কোনো পরিচিত লোকের কাজ। এখন খুনি একজন ছিল বা একজনের ঊর্ধ্বে, যাই হোক না কেন, কিন্তু এটা সত্যি, সে যেই হোক না কেন আপনার স্ত্রী কোমল আর আপনার 2 ছেলে অরুণ আর নিখিলকে খুব ভালোভাবে জানতো, হয়তো খুব ভালোভাবে। এখন আপনি বলুন, আপনার স্ত্রী আর আপনার 2 বাচ্চাদের কেন খুন করলেন? আপনি এত জঘন্য কথা কি করে জিজ্ঞেস করছেন? খুনিকে তার কৃতকর্মের সাজা দেওয়ার জন্য আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, যা ইচ্ছা করতে পারি। আচ্ছা, এটা বলুন, আপনি এটা বলুন, আপনার ভাইরা অবিনাশ আগরওয়াল আপনার স্ত্রী কোমলের শেষকৃত্যে কেন এসে পৌঁছননি? খুন হয়েছে 2 দিন হলো, কিন্তু তার টিকিটটা পাওয়া গেল না। আমি পূজাকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল কাজে ব্যস্ত রয়েছে। বাড়ির 3 জন কাছের লোকের খুন হয়েছে, যেখানে 2 ছোট বাচ্চাও সামিল। এত কি বিজি? সত্যি বলবো স্যার, সত্যিটাই বলুন। অদ্ভুত তো আমারও লেগেছিল যে ও আসেনি। মানছি কোমলকে ওর পছন্দ ছিল না, কিন্তু বাচ্চাদের... কোমলের পছন্দ ছিল না মানে? বলুন। না না স্যার, আপনি যেমন ভাবছেন তেমন নয়। তাহলে কেমন? আসলে আমাদের ফ্যামিলি আর পূজার ফ্যামিলির ভেতরে খুব একটা ভালো ছিল না। কি ভালো ছিল না? সম্পর্ক। মনোজবাবু, আমরা আরো কথা বলার আগে আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই।
যদি আপনার মনে কোনো মন গড়া গল্প বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তাহলে একটা কথা বলে দিই, এই চেয়ারে বসে অনেকে অনেক মিথ্যে কথা আমাদের শুনিয়েছে, আর যে আমাদের মিথ্যে গল্প শোনায় তার অবস্থা খুব খারাপ হয়। আমি কোনো গল্প বলছি না স্যার, আসলে অবিনাশ কোমলের উপর অসন্তুষ্ট ছিল। পূজা আর অবিনাশের মধ্যে ফাটল ধরে গিয়েছিল। কখনো আপনি বলছেন অবিনাশকে কোমল পছন্দ করতো না, কিন্তু 1 সেকেন্ড আগেই আপনি বলেছেন দুটো ফ্যামিলির মধ্যে বনিবনা ছিল না। সেটাই তো বলছি স্যার, সব কানেক্টেড। পূজা আর অবিনাশের মধ্যে টেনশন ছিল কারণ আমাদের ফ্যামিলির মধ্যে টেনশন, কারণ গত 3 বছর ধরে মনোমালিন্য ছিল। কিরকম মনোমালিন্য? পূজা আর অবিনাশের মধ্যে ঝগড়াঝাটি চলছিল, আর কোমল 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 ওদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল। সব ওয়াইফেরই বেসিক এক্সপেকটেশন থাকে নিজের হাজবেন্ডের কাছে, তার মধ্যে কোনো দোষ নেই। এক্সপেকটেশন আর বেসিক আমি খুব ভালো মতো বুঝি, কিন্তু এই যে তোমরা বারবার একই কথা বলে যাচ্ছ না, এটা পুরো পাগলামি। বারবার একই কথা বলা? 8 বছর হয়ে গেছে আমাদের বিয়ে অবিনাশ, তখন যা ছিল এখনো তাই আছে, 1 ইঞ্চিও আমরা এগোইনি। তাহলে পেছনেও তো যায়নি না? আর আগে এগোনোর মানেটা কি? বেশি টাকা? কি হবে কি এত টাকার? কেন চাই এত টাকা তোমার? আর যদি টাকা এতই ভালোবাসো তাহলে যাও বাইরে গিয়ে চাকরি করো, যাও যাও চাকরি করো, আর 2 হাতে রোজগার করো। তাহলে তোমার মধ্যে সে অ্যাম্বিশন কেন নেই অবিনাশ? তোমার বয়স কম, শিক্ষিত, যদি তুমি ভালো রোজগার করো সবার জন্য সেটা ভালোই হবে, তুমি চেষ্টা কেন করছো না? কারণ আমি আমার জীবনটা নিয়ে বাঁচতে চাই কোমল, আমি টাকার গোলামি করতে চাই না। বাহ, দেখছো তো দিদি কি সুন্দর জীবন কাটাচ্ছি। দিদি এই চাকরিটা আমার একদম ঠিকঠাক, আমি মানছি আমি মনোজের মতো পয়সা কামাই না, বা কোমলের মতো বড় বাড়ি নেই আমার, কিন্তু আমরা ঠিক আছি পূজা। আর এই কথাটা তোমার লোভী মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, অ্যান্ড স্টপ কম্পেয়ারিং। কম্পেয়ার শুধু আমি আমার সাথে করি। 8 বছর আগে এবং এখন কিছু চেঞ্জ হয়নি, সবকিছু একই রকম রয়েছে। বাড়ির অবস্থা দেখো, তোমার সেভিংস অ্যাকাউন্ট দেখো, কোনো ইনভেস্টমেন্ট আছে আমাদের? আর ইনভেস্টমেন্ট তো দূরের কথা, আজ পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যাইনি। তুমি সারাদিন অফিসে পড়ে থাকো আর আমি এখানে বাড়িতে। এটাই আমাদের সুন্দর জীবন, তাই না? বলে দাও আমাকে, এটাই আমাদের সুন্দর জীবন, তাই না? দেখো অবিনাশ, এখন বাজার দর আগুন, খানিকক্ষণের জন্য তুমি পূজার দৃষ্টিতে কেন দেখছো না জীবনটাকে? এতটা যেহেতু ভালো নয়। ছেড়ে দাও দিদি, এই মানুষটা কোনো কিছু করে না, শুধু আমাকেই জ্বালাতন করে যায়। আমি কি জেনে শুনে কম রোজগার করি? দেখছো কোমল কিরকম বাজে কথা বলছে তোমার বোন। একটা কথা ভালো করে শুনে নাও পূজা, যে আমাদের চাদর যতটা লম্বা হবে ততটাই পা বাড়াবো আমরা, এন্ড দ্যাটস ইট। কোন আদ্যিকালের কথা নিয়ে বসে আছো বলো তো? চাদরের বাইরে অন্তত কিছু ভাবো। আরে খানিকক্ষণের জন্য পূজা কি চায় সেটা শোনো, ওর চাহিদাটুকু পূরণ করার চেষ্টা অন্তত করো। এমনটা তো নয় যে সারা জীবন ও তোমার দাসী হয়ে থাকুক। কোমল, তুমি পূজা আর অবিনাশের সম্পর্কের মধ্যে একটু বেশি দখলদারি করছো, করো না। পূজা অবিনাশের সঙ্গে সুখে নেই তো কোমল, ওটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ব্যাপার। তুমি জানো অবিনাশ আমাকে ফোন করেছিল? কেন? আরে কেন মানেটা কি? ও তোমার প্রতি আপসেট, আমাকে বলছিল যে তোমাকে দূরে রাখতে ওদের ব্যাপার থেকে। পূজা আমার বোন, ওর কষ্ট আমার কষ্ট। কোমল, তুমি নিজের কথাই কেন ভাবছো শুধু? নিখিল অরুণের কথাও ভাবো, ওরা দুজন তন্মাকে কত ভালোবাসে, অবিনাশও বাসে। আর আমরা সম্পর্কের মধ্যে দেয়াল তুলবো কেন? মনোজ, দেয়াল অলরেডি অনেকটা উঠে গেছে। পূজা ডিভোর্স চাইছে। কি? এই ডিভোর্সের আইডিয়াটা তুমি দাওনি তো আবার পূজার মাথায়? কেন? ওর নিজের মাথা নেই নাকি? ও নিজে ভাবতে পারে না যে এই বিয়েটা ওর কাছে নরক যন্ত্রণা ছাড়ার কিছু না? মনোজ, পূজাকে সাপোর্ট করা মানে ওর লাইফে ইন্টারফেয়ার করা নয়। এখন ওর আমাকে সবচেয়ে বেশি দরকার। আর এই যে তুমি অবিনাশের সাইড নিচ্ছ, সেটা না হলেই ভালো। ওই লোকটার বিন্দুমাত্র অ্যাম্বিশন নেই, তার মধ্যে এত ইগো। এই জন্য অবিনাশের শেষকৃত্যে না এসে পৌঁছনো আমি বুঝতে পারি। আসলে কখনো এরকমও তো মনে হচ্ছে যে ওই মেরে ফেলে তো আমার কোমল আর বাচ্চাদেরকে। স্যার,
অবিনাশের ফোন 10 মিনিটের জন্য অন হয়েছিল, আবার সুইচ অফ। পালিয়ে বেড়াচ্ছে। মানে ব্যাপারটা এত দূর গড়িয়েছে? এনার বাড়িতে যাও আর অবিনাশের বউ পূজার সঙ্গে কথা বলো। খোঁজ নাও যে অবিনাশ আগরওয়াল কোথায় থাকতে পারে। স্যার, অবিনাশের ফোন আউট অফ রিচ। কাল থেকে অফিসেও যায়নি। স্যার, আগ্রা পুলিশ অবিনাশের বাড়ি গিয়েছিল, লকড। আপনার শ্বশুর শাশুড়ি কোথায় থাকেন? হ্যাঁ, লখনৌতে থাকে। ফোন নাম্বার দিন ওনাদের। 98 অবিনাশের নয় স্যার। হতে পারে যে অন্য নাম্বার থেকে ফোন করছে, কিন্তু মনে রাখবেন আপনি এই সময় পুলিশ স্টেশনে আছেন, সেটা যেন কোনোভাবে বুঝতে না পারে। কথা বলুন। হুম। হ্যালো, মিসেস পূজা আগরওয়াল, হ্যাঁ বলছি। UPXX23X7, এটা আপনার হাজব্যান্ড অবিনাশ আগরওয়ালের বাইকের নাম্বার? হ্যাঁ স্যার। কোথায় আছে ও? আর আপনি কি বলছেন? আগে আমি PSI গোবিন্দ বানসাল বলছি, রেলওয়ে পুলিশ থেকে। রেলওয়ে পুলিশ? বলুন। আপনার কাছে অবিনাশের বাইক কিভাবে এলো? ম্যাডাম, আমি অবিনাশের বাইকটা রেল লাইনের ধার থেকে পেয়েছি। আমি আপনার নাম আর নাম্বার ওই লাশের পার্স থেকে পেয়েছি। লাশ? আগে হ্যাঁ, লাশ। মনে হচ্ছে আপনার হাজব্যান্ডের মৃত্যু ওই ট্রেনে কাটা পড়ে হয়েছে। কি হয়েছে পূজা ম্যাডাম? কি হলো পূজা দেবী? পূজা, কি হয়েছে? পূজা, পূজা, পূজা শান্ত হো। পূজা, পূজা, পূজা শান্ত হো, শান্ত হো, পূজা। ট্রেন ড্রাইভার বলছিল ও অবিনাশকে দেখেছে ড্রাইভ করে আসার সময়। বডিটা এমনভাবে ক্ষত হয়েছে সেটা মনে হচ্ছে যে এটা সুইসাইড কেস। স্যার, অবিনাশের সেলফোন লোকেশন অনুযায়ী 7 জুলাই ও 3টে থেকে 5টার মধ্যে মনোজ শর্মার বাড়ির আশেপাশে ছিল, গাজিয়াবাদ। আর আজ সুইসাইডের আগে কোনো এক চন্দন যাদবের সাথে কথা হয় আগ্রায়। কবেকার ঘটনা? স্যার, আজ কিছুক্ষণ আগে যখন সেলফোনটা অন হয়। আমার তোকে কিছু বলার ছিল রে ভাই। ওটা ওই চন্দন যাদবকে। চন্দন যাদব অবিনাশ আগরওয়ালের বন্ধু ছিল। সে শুরু থেকে এটাই দাবি করছিল যে সে কিছুই জানে না, কিন্তু অবশেষে সে পুলিশের কাছে সত্যি কথাটা বলেই দেয়। চন্দন এই রোমহর্ষক ট্রিপল মার্ডার কেসের গোটা সত্যটা পুলিশের কাছে বলে দেয়। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। অবিনাশ আমার বন্ধু ছিল, কিন্তু এই ঘটনায় আমার কোনো হাত নেই স্যার। চন্দন যাদব, এই ঘটনার ব্যাপারে যা কিছু তুই জানিস সবকিছু বলে দাও, A to Z। না হলে তোর হাত শুধু নয়, হাত, পা, নাক, কান, গলা, মুখ কিছুই অবশিষ্ট রাখবো না। বল, বলা শুরু করে দে। 7 জুলাই রাতে আমি আর অবিনাশ রাতে বারে বসেছিলাম। ও অনেক দিন ধরে একটা টেনশনে ভুগছিল। ওর যে ওয়াইফ পূজা, ওর থেকে ডিভোর্স চাইছিল। ভাই চন্দন, মাথায় ঢুকছে না ভাই, পূজাকে কি করে বোঝাবো? আমার কথা শোনেই নাও। কোমলটা সব বাজে কথা ওর মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। সোজা গিয়ে কোমল আর ওর হাজবেন্ডকে ধর, সামনে বসা আর পরিষ্কার বলে দে যে ভাই দেখো, নিজের চরকায় তেল দাও, আমাদের ব্যাপারে নাক গলাতে যেও না। অনেক বোঝানো হয়ে গেছে, অনেকবার বলেওছি ওকে, আর বুঝিয়েওছি। আরে তুই একবার ভালো করে বোঝা, একটু কড়া ভাষায় কথা বলবি, তাহলে ওরা বুঝবে।
এখন আর কোমল আমাদের কোনো ডিস্টার্ব করবে না, আর না নিজের মুখ খুলবে। মানে? ভাই চন্দন, আরে তুই কাঁদছিস কেন? আজ আমি কোমলের বাড়িতে গেছিলাম ওর সাথে কথা বলতে। হ্যাঁ, তো কি হয়েছে? সব শেষ হয়ে গেছে ভাই। আরে অবিনাশ, ওই আসলে তোমার সাথে দিদি আমার কিছু কথা ছিল। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো না। বলো। ও কোমল, কথা হচ্ছে যে আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে। এক কাপ চা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি জিজ্ঞেস করতাম, আমি নিয়ে আসছি। কোমল, আরে তুমি বসো, আমি নিয়ে আসছি। ও আসলে আমি বলতে চাইছিলাম যে স্বামী স্ত্রীর মাঝে যে কথাবার্তা হয় না, সেটা স্বামী স্ত্রীর মাঝেই থাকা উচিত। আমি তো পর নই, আমি ওর বোন, তাও বড়। ও কিসে খুশি হয় সেটা আমি ভালো করেই জানি, সেই জন্য ওর সিদ্ধান্তকে আমি সাপোর্ট করছি। কেন কোমল? কেন মানেটা কি? পূজা তোমার সাথে সুখে নেই, আর তুমিও ওর সাথে সুখে নেই। দেখো অবিনাশ, ডিভোর্স এতটাও খারাপ জিনিস নয়, তোমাদের দুজনের জন্য তো ভালো, আর বাচ্চাটার জন্যও। আর পূজার এই সিদ্ধান্ত একদম ঠিক। এটা তো পূজার সিদ্ধান্ত নয় কোমল, এটা শুধুমাত্র তোমার সিদ্ধান্ত। তুমি আমার, তন্ময়ের আর পূজার জীবন শেষ করে দিতে চাও। অবিনাশ ব্যাস, তোমার সঙ্গে ঝগড়া করার আমার কোনো মুড নেই, আর আমার কাছে এখন সময়ও নেই। বাচ্চারা এক্ষুনি আসবে, তুমি এখনই বেরিয়ে যাও। আমারও তোমার সাথে কোনো ঝগড়া করার ইচ্ছা নেই কোমল, আমিও হাঁপিয়ে গেছি, ব্যাস অনেক হয়ে গেছে। অবিনাশ, এইটা কি করছো তুমি? রাখো এটাকে, ছুরিটা নিচে রাখো আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আরে তুই বেরো আমার জীবন থেকে। হাই। হাই নিখিল। আরে অবিনাশ মিশ্র, তুমি কখন এলে? এই আমি এক্ষুনি এলাম। তন্ময় এসেছে? না, আমি একাই এসেছি। যাও যাও, ভেতরে যাও, আসো। মেশো, মা কোথায়? অ্যাকচুয়ালি তোমাদের মা বাজারে গেছে কিছু জিনিসপত্র আনতে, বা এক্ষুনি চলে আসবে। আমি না তোমাদের জন্য একটা গেম নিয়ে এসেছি। নতুন গেম? খুব মজার, তোমাদের কম্পিউটার আমি দিয়ে দিচ্ছি। ওই যে তন্ময় আছে না, ও না সারাদিন ধরে এটাই খেলে। নিখিল, নিখিল, এই কলে জল আসছে না। আসছে মেশো। আরে নিখিল দাদা, তুমি তো মনিটর অনই করলে না।
ঠিক ওই সময় বাচ্চাগুলো চলে এসেছিল। আমার মাথাতেই ঠিক করে এলো না আমি কি করব। আমি আমি ওদের সত্যি মারতে চাইনি, সত্যি বলছি মারতে চাইনি। এটা আমি কি করে দিলাম চন্দন ভাই? বাচ্চাগুলোর তো কোনো ভুলই ছিল না। তোকে ওখানে কেউ দেখেনি তো? যখন আমি ওখানে পৌঁছালাম তো ওয়াচম্যান নিজের সিটে ছিল না। যখন আমি বাইরে বেরোলাম তখন ও নিজের সিটে ছিল না। আমাকে কেউ দেখেনি চন্দন। শুধুমাত্র 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 কে? আমার আত্মসম্মান দেখে নিল ভাই, চিনে নিল আমায়, মুখোশ খুলে দিল আমার। আমি এইভাবে এই নিয়ে বেঁচে থাকতে পারবো না ভাই, কখনো না, পারবো না। রাক্ষস হয়ে গেছি ভাই চন্দন। 3 খুন করেছি আমি, তার মধ্যে দুটো বাচ্চা। ফুলের মতো ছিল। স্যার আমি ওকে বলেছিলাম, অনেকবার বলেছি যে তুই স্যারেন্ডার করে দে, যা সাজা দেবে মাথা পেতে নিস, কিন্তু ওর মাথা খারাপ হয়ে গেছে স্যার। আর তারপর ও আমাকে ফোন করে। আমার তোকে কিছু বলার ছিল রে ভাই। তাহলে তুই ডিসাইড করলি? হ্যাঁ। কবে করছিস স্যারেন্ডার? এখনই। কোথায় আছিস তুই? দেখ আমি আসি তোর সঙ্গে পুলিশ স্টেশন। না, পুলিশের সামনে না, আমি ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করছি। আমি আর বাঁচতে পারবো না ভাই, আমার এখন সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে। বাহ চন্দন যাদব, বন্ধু হলে তোমার মতন হওয়া উচিত। তোমার বন্ধু তোমাকে জানালো যে সে সুইসাইড করতে চায়, কিন্তু তুমি চুপচাপ বসেছিলে। তোমার বন্ধু তোমাকে বলেছে যে সে 3 খুন করেছে, তাও তুমি চুপচাপ বসেছিলে, যেন কিছু হয়নি। স্যার কি করতাম আমি? বন্ধু ছিল আমার। আর এমনিতেও স্যার ও আমাকে মার্ডার করার পরে সবকিছু জানায়। কিন্তু তুমি তো মার্ডার করার আগে পুলিশকে বলতে পারতে। তোমার বন্ধু ছিল না, প্রিয় বন্ধু না? ও তোমাকে বলেছে না যে ও কোমল শর্মা তার 2 বাচ্চাকে খুন করতে চায়? না 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 স্যার, ও আমাকে এরকম কিছু বলেনি, কখনো বলেনি স্যার। যদি আমাকে এরকম কিছু বলে থাকতো তাহলে আমি ওকে আটকাতাম, আমি এরকম কিছু হতে দিতাম না স্যার। আমি সত্যি কথা বলছি স্যার, ও আমাকে যা যা বলেছিল সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি স্যার আপনাদেরকে। স্যার স্যার সত্যি কথা বলছি স্যার, বিশ্বাস স্যার, এইসব ব্যাপারে আমি কিছু জানি না স্যার। স্যার স্যার আমার কথা শুনুন স্যার, স্যার স্যার আমার কথা শুনুন স্যার, স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার ও আমাকে যা বলেছিল সব সত্যি কথা বলেছি স্যার। কোমল আর পূজার মা বাবা স্তম্ভিত হয়ে গেছেন। তাদের পূজা আর অবিনাশের মধ্যে দূরত্বের বিষয়ে কোনো ধারণাই ছিল না। মনোজের বাবা মাও হতবাক হয়ে পড়েছেন, বুঝতেই পারছেন না যে এই দম্পতির মাঝে সাংসারিক সমস্যার কারণে তাদের 2 নাতিকে এমন নিষ্ঠুরভাবে কেন কেড়ে নেওয়া হলো। মনোজ আর পূজার জন্য এই ধাক্কা সব সহ্যের বাইরে। তারা কখনো ভাবতেও পারেনি যে অবিনাশ এত ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে, আর তাও শুধু এই কারণে কেননা কমল পূজা আর অবিনাশের সাংসারিক বিষয়ে দখলদারি করছিল। অনুশোচনা, আক্ষেপ, এটা এমন একটা অনুভূতি যা কোনো কাজ করার পরেই অনুভূত হয় বা কিছু ঘটার সময় না করার কারণেও হতে পারে। দুঃখের বিষয় হলো এই আক্ষেপের অনুভূতি অপরাধের শাস্তির সঙ্গে মিলিত হয়ে অপরাধীর সঙ্গে সঙ্গেই আরো অনেক মানুষের দুঃখকে দ্বিগুণ করে দেয়। এই কেসে এক তরুণী মা আর তার 2 নিষ্পাপ সন্তানকে হত্যা করা হয়, আর অবিনাশের সেই আক্ষেপ তাকেও আত্মহত্যার দিকে ঠেলে দেয়। অবিনাশ ভেবেছিল যে ব্যক্তি তাকে কষ্ট দিচ্ছে তাকে শেষ করলেই তার নিজের কষ্টও দূর হবে, কিন্তু এই কষ্ট খোদ তাকেই শেষ করে দিল। আর এখন এই কষ্ট যারা জীবিত আছেন তাদের মনের মধ্যেও চিরস্থায়ী পাথর হিসেবে রয়ে গেল। এখন আমি অনুপ সুনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একটা নতুন কেস নিয়ে, সিআইডির এপিসোডের পরে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.